নমস্কার, উন্নত কৃষি বাংলায় আমি গৌরাঙ্গ আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা আবারও একটা ডেইরি ফার্মের ভিডিও নিয়ে উপস্থিত। আমরা অনেক দিন পরে আবার একটা ডেইরি ফার্মের ভিডিও নিয়ে আসলাম। তো এখন যে বিষয়ে আমরা কথা বলবো, যে টাউন এলাকায়, আমাদের মালদা জেলায় টাউনের মধ্যে একটা ডেইরি ফার্ম। তো টাউন এলাকায় কিভাবে হচ্ছে পালন, এখানে কিন্তু এরা বিগত বেশ কয়েক বছর ধরে এনারা করে আসছেন। তো সেই বিষয়টা ওনার কাছ থেকেই আমরা জানবো, যেনার এই খামারটি রয়েছে। আর এইসব খামারগুলো বিশেষ করে ডিপেন্ড থাকে সব কিছু কেনা খাওয়ারের উপরে। ঘাসের কোনো ব্যবস্থাপনা নেই, এনাদের গমের ভুসি আর দানাদার খাবারের উপর দিয়েই কিন্তু এনারা পরিচালনা করেন। তো এখানে আরেকটা বিষয় আমি একটু বলে দিই, যাদের আমাদের ঘাসের ব্যবস্থা রয়েছে, যারা আমরা গ্রামাঞ্চলের মধ্যে থাকি, তাদের যদি ঘাসের ব্যবস্থা থাকে তাহলে কিন্তু কস্টিংটা এনাদের থেকে অনেকটা কমে আসবে। সেক্ষেত্রে কিন্তু দুধের দাম আমাদের গ্রাম এলাকায় কম। তো মোটামুটি অ্যাভারেজ একটা সিস্টেম। তো চলুন বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে আমরা ওনার কাছেই, যে ওনার বর্তমানে কতটা গাভী রয়েছে। এখন আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন একটাই গাভী দেখতে পাচ্ছেন, কিন্তু ওই সাইডটায় আরও বেশ কয়েকটা গাভী রয়েছে। তো আসুন আমরা একটু দেখি। তো উনার এই হচ্ছে বাড়ি। সর্বপ্রথম একটু দেখিয়ে দিই উনার বাড়ির ব্যাক সাইডে কিন্তু উনি একটু ছোট্ট জায়গায়, বলতে গেলে এখানে খুব বেশি হলে 10 থেকে 12 ফুটের মতো জায়গা। সেই 10-12 ফুটের জায়গাটাকে মেঝে ভালো মতো করে বেঁধে দিয়ে, আর উপরের দিকে অ্যাডভেস্টার টিনের ছাউনি দিয়ে, আর একটা ব্যাক সাইড জায়গায়, বাড়ির ব্যাক সাইড জায়গায় কিন্তু উনি গাভী পালন করছেন। তো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সিস্টেম। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে গোবর রাখা হচ্ছে, আর পুরোটা মেঝে কিন্তু বাঁধা। এখানে রয়েছে গরুগুলো, দেখতে পাচ্ছেন এইখানটায় গরুগুলো রয়েছে। তো এই গরুগুলোকে কিভাবে লালন পালন করা হয়, কিভাবে যত্ন নেওয়া হচ্ছে, মার্কেটিং বিশেষ করে আমাদের প্রত্যেকেরই, অনেকে আমাকে ফোন করেন যে দাদা আমি গাভী খামার করতে চাই, কিভাবে করব, যদি একটু বলেন। তো আমরা ভিডিওর মাধ্যমে সেগুলোই বিস্তারিত তুলে ধরার চেষ্টা করি, যে আপনারা কিভাবে করবেন আর কে কিভাবে করছে। এই ভিডিওগুলো দেখলে না আপনাদের একটা আইডিয়া হবে যে আমরা কিভাবে শুরু করতে পারি। আর বিশেষ করে আরেকটা ব্যাপার, যে সবাইকে অবশ্যই মাথায় রাখতে হবে যে শুরু করার আগে আমাকে মার্কেটিং এর দিকটা কিন্তু দেখতে হবে। যে দুধ তো উৎপাদন করে দেব, কিন্তু কোথায় বিক্রি করব, আর বিক্রি যদি একটা সঠিক জায়গা না পাই তাহলে কিন্তু ফেল, একদম টোটালি আপনি লসের মুখে পড়বেন। তো যার কারণে সেই বিষয়টাও ইনারা কিভাবে মার্কেটিং করছেন, যদিও ইনারা শহর এলাকার মধ্যে থাকেন, যার কারণে দুধের দাম হয়তো খুচরো বিক্রি করলে ভালো পাবেন। সেই বিষয়টাও বিস্তারিত ওনার কাছে জানবো, যে কীরকম কী পাচ্ছেন, লাভ কীরকম হচ্ছে, লস কীরকম হচ্ছে। লসের দিক তো অবশ্যই নেই, লস যদি হতো তাহলে তো এতদিন অনেক লস ক্লোজ করে দিতেন, বন্ধ করে দিতেন। তো চলুন দাদাকে ডেকে নিই সাথে। তো সবার প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 2 3 4 5 6টা গাভী রয়েছে। ওই দিকটায় একটা রয়েছে, 7টা গাভী। তো এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো দাদার সাথে। তো দাদা একটু আসবে আমাদের সাথে। এটা একটু লাগিয়ে নেবে। ব্যাস। নমস্কার, কেমন নমস্কার। আছেন? ভালো। ভালো। তো সবার প্রথমে চাইবো যারা ভিডিওটি দেখছে আপনার নাম পরিচয় বলবেন। আমার নাম শুভ ঘোষ। আচ্ছা, আপনার ঠিকানা? ঠিকানা ঘোড়াপীর ঘোষপাড়া। ঘোড়াপীর ঘোষপাড়া, আমাদের এটা মালদা জেলার, মানে হ্যাঁ, মালদা টাউনের মধ্যে এক মালদা কথায়। টাউন। আচ্ছা, তো এই গাভী পালনটা আপনি কতদিন ধরে করে আসছেন? আমি তো তোমার 5-6 বছর থেকে করে আসছি, বাবারা আগে থেকে করে আসছে। বাবারা আগে থেকেই করে আসছে? আচ্ছা, আমার 5-6 বছর এর মধ্যে ঢোকা হয়েছে। আচ্ছা, বাবারা যদি বলি তাহলে বাবারা কতদিন ধরে করে আসছেন? বাবারা তো 20-25 বছর। 20-25 বছর ধরে, অনেক মানে অনেক দিন, অনেক দিন অনেক না? দিন। আচ্ছা আচ্ছা। তো আমার যতটুকু মনে হয়, আগে যখন 20-25 বছর আগে শুরু করেছিল বাবারা, সেই সময় তো এই ধরনের উন্নত জাতের গাভী দিয়ে না করে না, অবশ্যই করতো না, ওরা ওই হয়তো তোমার দেশি গরু করস নিয়ে, দেশি। ক্রস দেশি গরুগুলো হ্যাঁ, নিয়ে এই করতো। 4-5 বছর ধরে আমরা অন্য জাতের গরু হ্যাঁ, মানে উন্নত জাতের গাভী দিয়ে শুরু করেছে। শুরু করি। আচ্ছা আচ্ছা। তো আপনার এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা, 6টা গাভী রয়েছে তাই তো? 6টা, এটা একটা 7টা। 7টা, আমার আরো 5-6টা আছে। টোটাল কয়টা রয়েছে? 13টা। 13টা গাভী রয়েছে। হ্যাঁ, আরে বাহ! সব আমার তো বাইরে ছাড়া আছে। কিছুটা বাইরে ছাড়া আছে? 6-7টা। 6-7টা বাইরে। বাকিটা বাঁধা বাড়িতে। আচ্ছা, বাইরে যেগুলো ছাড়া আছে ওগুলো কিরকম ভাবে ছাড়া আছে মানে? মানে ছোট থেকেই মানুষ তো বাইরে ছেড়ে আচ্ছা ওদেরকে আচ্ছা, ওই জন্যই ছেড়ে পুষতে হয়। ছেড়ে বাড়িতে বসে। রাখা যায় না বেঁধে। ও আচ্ছা আচ্ছা, তার মানে ওরা বাইরে মানে গিয়ে কি অভ্যস্ত খায়? হয়ে গেছে বাইরে কি কিছু খায়? না, একটু ঘুরে টুরে আসে এটাই। বাইরে তো কিছুই কিছু থাকে না, খাওয়ার তো কিছু টাউনের থাকে না। মধ্যে তো কিছুই নাই। ঠিক 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 ঠিক। আচ্ছা, তো এই যে বাড়ির খাবারের উপরেই সব। বাড়ির খাবারের উপরেই সব। হ্যাঁ, বাইরে আচ্ছা, কিছু না। খাবারের ব্যবস্থাপনাটা অবশ্যই জানবো। তো
আপনার এখানে একটু যে জাতগুলো দেখতে পাচ্ছি, হুম। মাঝের দুটো কয়েকটা দেখছি ছোট জাতের গাভীটা রয়েছে। ওগুলো মানে বাচ্চা, মানে ওগুলো বেশি আচ্ছা আচ্ছা ছোট মানে আছে এখন, হ্যাঁ, দুধ ছেড়েছে কেবল। কেবল দুধ ছেড়েছে। হ্যাঁ, আচ্ছা, আর মায়ের দুধ ছেড়েছে। আপনার এখানে যেটা দেখতে পাচ্ছি যে ক্রস জাতের, হ্যাঁ। এইচএফ ক্রস, জার্সি ক্রস গুলো, এগুলো তোমার সাইবাল, এটা সাইবাল ক্রস, ক্রস। ওটা জার্সি, ওটা জার্সি ক্রস, ওটা হলস্টাইন, ওটা হলস্টাইনের ক্রস। ওটা আচ্ছা, একটা দেশির ক্রস আছে তোমার মিডিলে। দেশির ক্রস আছে সাদাটা। ভিতরে। আচ্ছা, তো ভিতরে জায়গা একটু শর্ট, ভিতরে হ্যাঁ যেতে পারছি হ্যাঁ, না, তো একটু আমরা চেষ্টা করব ভিডিওর মাধ্যমে তুলে ধরার। আচ্ছা, তো এই জাতের গাভীগুলো আপনি কিরকম আপনার এখানে দুধ দিচ্ছে সেটা একটু জানতে চাইবো। আমার মিনিমাম 15 উপরে দুধ, 15 লিটার। 15 লিটারের উপরে দুধ দিচ্ছে। হ্যাঁ। আচ্ছা এই ক্রস গরুগুলো তোমার একটু কম হয়। আচ্ছা, তো এবার একটু এখানে আমি এই বিষয়টা জানতে চাইবো যে ক্রস এই এই জাতের গাভীগুলো আপনি যেটা বলছেন 15 লিটারের উপরে দুধ, তো 15 লিটারের উপরে দুধ দিচ্ছে, শুরুতে কতটা থেকে শুরু হয়, আর মোটামুটি শেষের দিকে যেতে যেতে কিরকম চলে যায়? ওই শুরু তোমার 15-16 কিলো, শেষের দিকে যখন 7 মাস 8 মাসে গাভিন পড়ে যায় তখন আচ্ছা তোমার আচ্ছা, 6-7 কিলো গরুতে ছাড়তে হয় আমাদের। তখন 6-7 কিলোতে ছাড়তে হয়। ছাড়তে হয়। আচ্ছা, যদি বলি শেষের দিকে গাভীন অবস্থায় শেষে যখন বাচ্চা দেবে, হুম। সেই সময় কত মাস এদের বন্ধ রাখতে হয়? মিনিমাম আমরা 3 মাস 2.5 মাস রেস্ট রাখি। 2.5-3 মাস রেস্টে থাকে, হ্যাঁ। তাই তো? আচ্ছা, তো এবার আরেকটা বিষয় আমি বলতে চাইবো যে এর থেকে আরো উন্নত, ধরুন 20 কিলো 22 কিলো এরকমও কিন্তু গাভী পাওয়া যায়। হ্যাঁ, গাভী তো আছে ওই আমাদের এক একটা। ওই গাভীগুলো আপনারা কেন পালন করেন না? ওগুলোও পালন করি কোনো সময়। এই আচ্ছা গরুই 20 কিলো দুধ দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, মানে ওর হ্যাঁ যদি সঠিক হ্যাঁ, খাবার সঠিক পায়, খাওয়ার সঠিক ব্যবস্থা সবরই পায়। ব্যবস্থা পায়। আচ্ছা, এবার এই গাভীটা আমার এবার 21 কিলো দুধ করেছে। 21 কিলো? আমি যখন নিয়ে এসেছিলাম 2 বছর আগে তখন 13 কিলো দুধ করছিল। আচ্ছা, এবার হ্যাঁ বেড়েছে। হ্যাঁ, বেড়েছে। আচ্ছা আচ্ছা, তো এই গাভীটার কথা যদি বলি, এই হুম। গাভীটা কয়টা বিয়ান দিয়েছে? আমার বাড়িতে এসে 2টো বিয়ান। আপনার বাড়িতে এসে দুটা, এর আগে এর কি আগে কি 3টা। বলেছিল? তিনটা। আচ্ছা, তো কোনো আহ, ব্যবসায়িকের কাছ থেকে নিয়ে এসেছেন নাকি না, ফার্ম থেকে? ফার্ম থেকে। ফার্ম থেকে নিয়ে এসেছেন? ব্যবসাদার যারা এনে বেচে বাইরে থেকে, যারা বাইরে থেকে এনে যারা বেচে, ব্যবসা করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গরুর ব্যবসা। ওদের কাছ থেকে নিয়েছিলেন 2 বছর আগে? আচ্ছা, মানে আমার বাড়িতে 2 বিয়ান হলো। আমার বাড়িতে দুটো দুটো বাচ্চা। বিয়ান হলো। হুম। আচ্ছা, ঠিক। এবার তো গাভিন আছে আবার 5 মাস। আবার 5 মাসের গাভিন? হ্যাঁ। 5 মাসের গাভিন যে এখনো আছে, তোমার দুধ হচ্ছে তোমার 10 কিলোর উপর। আচ্ছা এখনো 10 কিলোর উপরে দুধ হচ্ছে? আরে বাহ, তাহলে এর বাচ্চাটা হয়ে হয়ে মারা গেছিল। বাচ্চাটা মারা গেছে? হয়ে হয়ে হয়েই মারা গেছে? তাও 20 কিলো প্লাস দুধ দিয়েছে। আরে বাপ। আচ্ছা, বাচ্চা যদি মারা যায় তাহলে কি দুধের পরিমাণ কমে আসে, এরকম কোনো ব্যাপার নেই তো? কোনো সময় বেড়ে যায়, কোনো সময় কমে যায়। আচ্ছা, ঠিক ঠিক। তো এই যখন 3টা বিয়ান দিয়েছিল, যখন বাইরে থেকে নিয়ে আসছিলেন, যখন বলছিল যে 3টা বিয়ান, তখন তখন এর কিরকম দাম কিরকম নিয়েছিল কিনে দাম নিয়ে আসছে? তোমার সেই সময় আমার 50,000 নিয়েছে। 50,000 টাকা? আচ্ছা, তখন আমাকে 50,000 13 কিলো দুধ বলে দিয়েছে। বলে দিয়েছিল 13 কিলো দুধ? সে বিয়ানে আমি 13 কিলোই পেয়েছিলাম, আচ্ছা আচ্ছা, বেশি পাইনি। হুম। তারপরের বিয়ানে এবার পেয়েছি 21 কিলো। আচ্ছা, এবার 21 কিলো পর্যন্ত দুধ পেয়েছেন। তো সেটা কিন্তু সম্পূর্ণ আমি মনে করি সেটা দেখভালের উপরে, হুম। কিরকম যত্ন নিচ্ছেন, কিরকম খাবার দিচ্ছেন, কি পার্সেন্টেজে আমাদের খাবার সব দিচ্ছেন। খাবারের উপরে। খাবারের যদি উপরে একটু সবকিছু। খাবার ঢিল হয় দুধ কমে যাবে। একটু ঢিল হলে দুধ কমে যাবে, তাই না? খাবার দাবার না পেয়ে দানা যদি কম দিই, হুম হুম, দানার উপরে সব। দানার উপরে সব। আমাদের কোনো ঘাস পাই না, কোনো কিছু না, বাড়ির ঘাসের কোনো বাড়ি না, ব্যবস্থা সব করা নেই? কিনে। সবই কেনা? হ্যাঁ, কিনে। ভুসিটাও কেনা? সবই কিনে। আচ্ছা, ভুসিটা কিরকম রেটে কিনে? আমাদের ভুসিটা এক বস্তা 100 টাকা নেয়। এক বস্তায় 100 100? টাকা। কত কিলো থাকে ওখানে? ওই 15 কিলো। 15 কিলো? মানে একটা গরুর 15 কিলোতে 100 টাকা? হ্যাঁ, একটা গরুর এক বস্তা লাগে দুবেলাতে। দুবেলাতে একটা গরুর এক বস্তা 15 কিলো খেয়ে নেয়? হ্যাঁ। আচ্ছা, তার মানে ওখানে 100 টাকা? হুম। তারপরে দানা আছে। 100 টাকা একটা সারাদিনে গরুতে খায়? আমরা 8 কিলো 10 কিলো দানা দিই। একটা গরুতে 8-10 কিলো দানা খায়, হ্যাঁ, মানে দিনে দুধের দিনে। পরিমাণ হিসাবে? হুম। আচ্ছা, দিনে যদি 10 কিলোই খায় তাহলে এবার যদি বলি কিরকম দাম ফিডের? ওটা তোমার 30 টাকা কিলো হিসাবে। 30 টাকা কিলো? আচ্ছা, 10 কিলো দিলে তো ওখানে 300 টাকা। মানে দিন মানে 300 টাকা, 400? 300 টাকা খাই। 300 টাকা? হুম। তো দানায় তো 300 টাকা খেয়ে নেয়, হ্যাঁ। 30 টাকা করে হলে দানায় তো 10 কিলো যদি দেন। মানে তোমার 8 কিলো ধরো। 8 কিলো? তোমার এদিকে ধরো, মানে এদিকে 300 টাকাই ধরো, 300 টাকা? 300 350 টাকা। 300 টাকা প্রতিদিন খেয়ে নেয়। আচ্ছা, তো এবার তাহলে একটু লাভের কথাটা আসি। আচ্ছা, কিরকম কি হয়ে যায় লাভ?
মানে লাভ, যদি বলি এ 300 টাকা খায় হুম, প্রতিদিন, তো এবার দুধ যদি দেয় আমার 15 কিলো। এখন 13টা গাভী, 13টা গাভীর মধ্যে 5টা গাভীন আছে, 8টার দুধ হয়। 8টা গাভীর দুধ হয়। হ্যাঁ, আর 5টা হ্যাঁ, গাভীন আছে। ঠিক ঠিক ঠিক। তো এটা লাভের একটা যে পরিমাণ হিসাবে সেই 5টা গাভীকে খাওয়াতে হয়, হুম হুম হুম। এই খাবিয়ে টাবিয়ে যা হয় 20, 30, 40 হাজার টাকা এরকম থাকে। মাসে হ্যাঁ, আপনার এই সব কটা গাভী মিলে, 13 নাকি টাকা 13টা গাভী মিলে মিলে হিসেব 5টা, হিসেব করে? হ্যাঁ 5টা গাভীন আছে, ওদেরকেও তো খাওয়াতে হয়। ওই হুম, 8টা গাভীর থেকেই তো ওই 5টা গাভী খাবে ওর একদম কামাই একদম একদম। থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ঠিক। বাদটা দিয়ে ওষুধ আছে, এই হুম, ট্রিটমেন্ট আছে, সব বাদটা দিয়ে 40,000 থেকে 50,000 টাকা 40 থেকে 50 হাজার টাকা টিকে যায়। ঠিক। আচ্ছা, তো দেখুন একটা টোটাল হিসাব কিন্তু দেওয়ার চেষ্টা করলাম, যে ইনি যেটা বলছেন যে 35 থেকে 40 হাজার টাকা টিকে যায়। তো দেখুন এরকমই হবে। আবার অনেকে মনে করেন যে লাখ লাখ টাকা হুম। এই ওই হিসাব, সেটা কিন্তু হয়তো হতে গাভী পারে যদি, সবই গাভীর উপরে, যদি হ্যাঁ 20টা হ্যাঁ, গাভী থাকে আরো বেশি আরো কামাই হবে। বেশি হ্যাঁ, হবে, ডবল হয়ে যেতে হ্যাঁ। পারে। আচ্ছা, তো এবার একটু আমরা এটা জানবো যে আপনার যে এই পরিমাণে লাভ হচ্ছে, তো বাজারে আপনার দুধগুলো কি রকম রেটে বিক্রি হচ্ছে? আমাদের রেটে 50 টাকা রেটে আমরা বাজারে 50 টাকা রেটে বিক্রি খুচরো, করেন? আমরা খুচরো দুধ দিই বাড়ি বাড়ি। বাড়ি বাড়ি 50 টাকা করে রেটে বিক্রি করেন, তাই তো? এতগুলো দুধ বাড়ি বাড়ি সেল হয়ে যায় হ্যাঁ, আমার আপনার? বাবা আর আমি মিলে, দুজন মিলে সেল। আচ্ছা, তো পার ডে আপনার এখন আমাদের বর্তমানে কত টাকা প্রোডাকশন? আমাদের এখন 1 কুইন্টাল 20 কিলো আছে। 1 কুইন্টাল 20 কিলোর আশপাশ? হ্যাঁ, আচ্ছা, 1 কুইন্টাল 20 কিলো দুধ আপনার বাড়ি বাড়ি বিক্রি করে দেন? হ্যাঁ, আচ্ছা, মানে হয়তো পার্মানেন্ট একটা কাস্টমার হ্যাঁ, আপনার ধরা পার্মানেন্ট আছে। কাস্টমার আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক। তো এইভাবে যদি করতে পারেন তাহলে কিন্তু ভালো অঙ্কের একটা লাভ আপনারা দেখতে পাবেন আমি মনে করি। কারণ আহ, যদি আপনার এই জায়গাতেই ইনি যদি 40 টাকা রেটে বিক্রি করেন, তাহলে কিন্তু প্রফিটটা কমে আসবে। হুম, যেখানে ওনারা 35 থেকে 40 হাজার টাকা ইনকাম করতেন মান্থলি, সেখানে হয়তো 20-25 হাজার টাকা চলে আসতে পারে যদি 40 টাকা রেটে বিক্রি করেন তাহলে। তো এই হচ্ছে মেন মার্কেটিং, এটাই কিন্তু আপনাকে দেখতে হবে। এনারা টাউন এলাকায় আছেন বলেই আজকে 50 টাকা রেটে বাড়ি বাড়ি গিয়ে দুধটা বিক্রি করতে পারছেন। কিন্তু আমাদের গ্রাম এলাকায় সেটা সম্ভব হয় না। না, কারণ সেরকম এরকম ভাবে খুচরো বিক্রি করাটা পারবে না। হয় না, কারণ আমরা সবাই দুধ টাউনে কিনে আছি খায় না। বলে। আপনাদের এটা হয়ে যায়। হুম, আচ্ছা, ঠিক। তো এবার একটু আরেকটা বিষয় জানতে চাইবো, যে এদের তো একটু রিস্ক ফ্যাক্টর, ধরুন জীবের ব্যবসা, হুম, হুম। রিস্ক তো আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা তো তোমার হ্যাঁ, কপালের উপরে। কপালের এটা উপরে। একটা কাঁচামালের ব্যবসা। হুম হুম হুম, কপাল যদি ঠিক থাকে তো ভালো। ঠিক ঠিক ঠিক। তো এখন এদের, আমি কিনে আনলাম, কি হবে এখন আমার উপর, ওই তো বেচে দিল। ঠিক কি হবে, ঠিক, আমার বাড়িতে কিছু হলে তো ওই কেউ কিছু দিবে না। একদম একদম। তো এই যে একটা রিস্ক ফ্যাক্টরটা একটু জানতে চাইবো, যে কি কি রিস্ক এদের, বা এক কথা রিস্ক মানে অসুখ বিসুখ। হ্যাঁ, তো অসুখ বিসুখ কি এদের বেশি ভাগ হয়? এই যে এখন তোমার যেটা পক্স এর অসুখটা পক্স এসছে। এসছে, একদম হ্যাঁ, ছোট ছোট ঘা হয়ে এই যাচ্ছে গোটা তোমার শরীরে। এটার আবার কোনো ভ্যাকসিন নাই, কোনো ওষুধ নাই, কোনো কিছু না। আচ্ছা। এই অসুখটা এসছে 2 বছর ধরে। এই হুম হুম, অসুখে অনেক গরু মারা যাচ্ছে, আচ্ছা। গরু বাচ্চা মারা যাচ্ছে। হুম, ছোট ছোট বাচ্চাগুলো হচ্ছে বেশি। ঠিক ঠিক ঠিক। এরকম একটা আমার গাভী, আমার একটা বন্ধুর বাড়িতে মরেছে এই অসুখে। ও, 10-15 দিন হলো। আচ্ছা, এটা আমরা আমাদের এলাকাও দেখতে হ্যাঁ, পাচ্ছি, হ্যাঁ। যে প্রচুর পরিমাণে পক্স গুলো ছোট ছোট বাচ্চাদের বেশিরভাগ। তো এই যেহেতু এই ওষুধ নাই এই অসুখে, ওই ব্যথা ট্যাথা ইঞ্জেকশন ব্যথার হ্যাঁ, ইঞ্জেকশন করতে হয়। এগুলোই করতে। আচ্ছা, আর কি এই অ্যান্টিবায়োটিক। যেমন ঠনকা লেগে যাওয়া? হ্যাঁ, এই যে থনকা, হুম, থনকাটাই হচ্ছে মেন। ঠনকা মেন না? এই জলে জলে বসলে গরুর হুম কোনো সময় ওলান ফুলে যাচ্ছে, হুম তার জন্য কোনো কিছু ট্রিটমেন্ট করতে হয়। হুম, এই সেই, আচ্ছা আচ্ছা। তখন থনকা লাগে, তখন দুধটা কম হয়। আচ্ছা, থনকার থেকে বাঁচতে গেলে আপনার কি মনে হয়, কি ওর ব্যবস্থাপনা নেওয়া উচিত, থনকা মানে যাতে না হয়? মানে এই গুহালটাকে যেমন জল জল থাকে ওইটাকে আচ্ছা, না থাকে, পরিষ্কার যেন রাখতে হবে, পরিষ্কার শুকনো রাখতে শুকনো হবে। রাখার ব্যবস্থা করতে হবে। ম্যাডের উপরে যেন গরুটা ম্যাট পেতে যদি বসতে তাহলে পারে ভালো। গরুটা হুম, ভালো। ঠিক না, ঠিক ঠিক। ওলানটাতে জল না ধরে। ওটাতে জল না ধরে না? হ্যাঁ, আচ্ছা, একটু পরিষ্কার জায়গা হ্যাঁ, থাকতে পারে। ঠিক ঠিক। তো এইসব বিষয়গুলো তো অবশ্যই ধ্যান দিতে হবে। যত্নর উপরেই সব আর গরু আহ, মোষ। হ্যাঁ, আর এইগুলোতে দেখুন গাভী পালনের আমি একটা বিশেষ ভালো দিক মনে করি, কি বলুন তো, যে এটা বাড়িতে থেকে, হুম, বাড়িতে থেকে পরিবারের সাথে থেকে। একজন দাদা আমাকে মালয়েশিয়া থেকে ফোন করেছিলেন। উনি বলছেন যে দাদা আমি বিগত 8 বছর ধরে মালয়েশিয়ায় আছি। যদি বাড়ির দিকে আমি আপনার ভিডিও দেখে একটু মানে আমি মানে বেশ ভালো লাগলো, বা একটু মোটিভেট হলাম, বাড়ি গিয়ে আমি গাভী পালনের এরকম একটা শুরু করতে চাই, একটু সাজেশন করুন। তো আমি অবশ্যই বলবো যে আপনারা যদি এরকম কন্ডিশনে থাকেন, যে বাইরে কাজ করতে যাচ্ছেন বা ইয়ে করছেন, বা ধরুন বাইরে কোথাও কাজ করে ওখানেই অনেক বছর ধরে কাজ করে আসছেন, এবার ইচ্ছে করছে যে আমি বাড়িতে গিয়ে ফ্যামিলির সাথে থেকে
কাজ করি, তাহলে কিন্তু এই ধরনের গাভী পালন আপনারা অবশ্যই করতে পারেন। আমি মনে করি যে যদি আপনার ঘাসের ব্যবস্থা থাকে তাহলে খাওয়ারের খরচ কমে আসবে, ঘাস থাকলে তো প্রফিটটা তার বেশি হবে, প্রফিট বেশি হবে। আমরা পারছি না টাউনে হ্যাঁ, থেকে। কিন্তু এখানে ব্যাপারটা কি বলুন তো, টাউনের ব্যাপারটা আর গ্রামের ব্যাপারটা আমি একটু ডিটেলসে বলি। যে গ্রামের ব্যাপারটা কি হচ্ছে, গ্রামে আপনার ঘাসের ব্যবস্থা পেয়ে যাবেন, সেক্ষেত্রে আপনার খাওয়ার খরচটা কমে আসবে। এবার খাওয়ারের খরচ কমে আসলো ঠিক আছে, কিন্তু আপনার দুধের ইনারা যে রেটটা পাচ্ছেন 50 টাকা, সেটা কিন্তু গ্রামে 50 টাকা পাবেন না। সেটা হয়তো আমরা বর্তমানে আমার নিজের একটা গাভী আছে, ওই গাভীটা কিন্তু আমাদের 30 টাকা লিটারে বিক্রি করতে হয়। 30 টাকা লিটারে বিক্রি করেও কিন্তু আমাদের ভালো পরিমাণে একটা বেঁচে যায়, প্রফিট থাকে, প্রফিট তাও থেকে যায়। 30 টাকা বিক্রি করেও প্রফিট থাকে, কারণ আমরা মাঠে ঘাস খাওয়াতে পারি, কম রেটে, কম রেটের কাছ থেকে খাবার কিনতে পারি। ঠিক, এই যে বিষয়টা, তো এগুলোই হচ্ছে ম্যাটার। কারণ আমি যেটা হিসাব করে দেখেছি, গ্রামের আর শহরের মধ্যে মোটামুটি ইকুয়াল একটা সিস্টেম, সমান সমান একটা সিস্টেম, তো করতে পারলেই হলো। কারণ এটা শুধু সব মানুষের উপরেই, একদম একদম। আর একটা বিষয় যে আপনাকে এটার উপরে লেগে থাকতে হবে, এমন নয় যে আপনার এটার উপরে ধরুন এগুলো গাভী পালন করছেন আর আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন, কোথাও বেড়াতে যাচ্ছেন, 4-5 দিন ধরে বাড়িতে থাকছেন, তাহলে কিন্তু এটা হবে না। হবে একটা লোক রেখে যেতে হবে, লোক একটা রেখে যেতে হবে সবসময়, যাতে দেখাশোনা করার লোক থাকে বাড়িতে, যাতে সবসময় লোক থাকে। তো আপনি না হয় বাইরে কোথাও গেলেন, ঠিক আছে, কিন্তু বাড়ির লোক তো দেখে নেবে। তো এই কারণে বাড়িতে থেকে এরকম একটা ব্যবস্থা আমার মনে হয় খুবই ভালো হবে, আর একটা বেকারত্বের একটা সমস্যার সমাধান হতে পারে এই গাভী পালনে। তবে শুরুতে অবশ্যই আমি বলবো যে শুরুতে আপনারা 2-3টে এরকম গাভী নিয়ে শুরু করুন, প্রয়োজন নেই 4-5টা গাভী নিয়ে একবারে রিস্ক নেই নেওয়াটা অত বড়। প্রথমে 1 থেকে 2, তারপর আস্তে আস্তে বাড়ান, আস্তে আস্তে বাড়ান। যদি ধরেন যে জেনে গেলেন, আস্তে আস্তে জানছেন বা বাড়াচ্ছেন, এরকম করে ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা আপনি যেটা আইডিয়া দিলেন যে এরকম গাভীর দাম ওই 50 থেকে 60 হাজার টাকাতে ভালো একটা গাভী পেয়ে যাবে, 10-15 লিটারের গাভী পেয়ে যাবে, তাই তো? আচ্ছা, ঠিক। আর যদি বলি কিরকম বিয়ানের গাভী কেনাটা ঠিক হবে, সেটা একটু যদি বলেন। 2 থেকে 3 বিয়ানের, 2 থেকে 3 বাইরে থেকে যদি রাখার চেষ্টা করো, বাড়িতে রাখবো ভেবে যদি নাও, 2 থেকে 3 বিয়ানের গরু নেওয়াটাই ভালো। আর 2-3 বিয়ান, 4 বিয়ান, 5 বিয়ান বাড়িতে রাখতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরো আচ্ছা, ঠিক, বাচ্চা তৈরি করে। তো এবার একটু এই বিষয়টাও জানবো যে অনেকে মনে করে যে আমি ছোট বাছুর নেব, ওটাকে বাড়িতে বড় করে তারপরে ইয়ে করবো, সেটাতে কি? সেটাও ভালো, সেটাও হবে, কিন্তু 10টা গরু থাকলো, ওর মধ্যে একটা থাকলো কোনো ব্যাপার না, খাবার ওর মধ্যে হয়ে গেল, গায়ে লাগবে না জিনিসটা। ঠিক ঠিক। কিন্তু এখন যদি কেউ মনে করে যে 3টে আমি গাভী নেবো, তো 3টে আমি ছোট বাছুর নিচ্ছি, ছোট বাছুর নিয়ে সেটা শুরু করলে কিন্তু সেটা সময় লেগে যাবে, নিজের একটা বাড়ি থেকে টাকা লাগবে, টাকা পুঁজি খাওয়াতে হবে, ওই তো দুধ দিবে না। ঠিক ঠিক, সেই গাভীন হবে, তার বাচ্চা দিবে, সে তারপর থেকে দুধ দিবে। আচ্ছা, তাহলে দুটো দুধ দিচ্ছে, ওর মধ্যে 2টা থাকলো, তোর ওই পয়সাতে মেকআপ হয়ে গেল। তো আমরা চেষ্টা করি, দেখুন আমি কখনোই চাইবো না যে প্রলোভন দেখিয়ে আপনাদের এইসব লাইনে নিয়ে আসা, বা ভালো সব সময় ভালো দিকটাই যে আমাদের দেখা উচিত সেটা কিন্তু না। এটা জীবের ব্যবসা, এর মধ্যে অবশ্যই রিস্ক আছে, এটা সবসময় মাথায় নিয়ে চলতে হবে। রিস্ক আছে তো, মানে কথা বলো না, রিস্ক আছে তো রিস্ক আছে, তো ব্যাপারটা হচ্ছে ওটাই, যে রিস্ক নেবেন তবেই গিয়ে আগামী দিনে বড় কিছু একটা করতে পারবেন। প্রত্যেকটা কাজে রিস্ক আছেই, অবশ্যই আমাদের নিজের জীবনেরই তো রিস্ক রয়েছে, ঠিক না? তো এই হচ্ছে ব্যাপার। আপনারা চাইলে এরকম একটা অবশ্যই শুরু করতে পারেন। আমি তো বলবো অবশ্যই প্রত্যেকেরই শুরু করা, প্রত্যেকেরই বলবো না, যাদের এরকম একটা ধরুন পরিবেশ আছে বা জায়গার একটা ব্যবস্থাপনা আছে। আপনি তো এটা দেখছি যে ব্যাক সাইডে করেছেন, বাড়ির সাথে কোনো মানে লিঙ্ক নেই, একদম ব্যাক সাইডে, একটু সাইডে ফাঁকা জায়গা আছে, হাওয়া বাতাস পাচ্ছে, বেশ ভালো একটা পরিবেশ। তো এরকম ভাবে আপনারা শুরু করতে পারেন। তো দাদা, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এত সুন্দর জানকারি দেওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আমরা এই ধরনেরই কৃষিকাজ রিলেটেড, ফার্মিং রিলেটেড ভিডিও এই চ্যানেলে আনতেই থাকে। তো চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।